নমস্কার বন্ধুগণ, ডিএস স্টুডিওর আজকের বিশেষ পর্বে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। প্রকৃতিকে যিনি দেখেছিলেন এক ভিন্ন চোখে, যার লেখায় মূর্ত হয়ে ওঠে বাংলার চিরন্তন রূপ এবং অদেখা জগতের রহস্য, তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আজকের পর্বটি তারই লেখা এক অসাধারণ অলৌকিক ছোট গল্প নিয়ে। জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের চেনা যুক্তির বাইরে, যা আমাদের ভাষায় ভাবতে বাধ্য করে। সত্যি কি শুধু এই জগৎটুকুই সত্যি, নাকি আমাদের আশেপাশে লুকিয়ে আছে কোনো রহস্যময় সত্তা বা শক্তি? এই গল্পটি শুনতে শুনতে তোমরা প্রবেশ করবে এক অচেনা রোমাঞ্চকর জগতে। তাই হেডফোনটি কানে লাগাও আর ডুবে যাও আজকের সেই রহস্যময় অভিজ্ঞতায়। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই অলৌকিক ছোট গল্প আরুক। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিএস স্টুডিও। গল্পের জগতে আপনাদেরকে স্বাগত। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হতে পারে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি আপনাদেরকে গল্পের জগতে নিয়ে যাব বলে। আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি। ভূতের গল্পে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক, দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরে এগুলি ব্যবহার করে থাকেন, কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। আমরা আশা করব আমাদের শ্রোতারাও সমস্ত রকম কুসংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করবেন। শুরু করা যাক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই অলৌকিক ছোট গল্প আরুক। লাহোর মিউজিয়ামে যখন চাকরি করতাম, সে সময় লাহোরের বিখ্যাত দেশবন্ধু কাগজের সম্পাদক বিনায়ক দত্ত সিং মহাশয়ের সঙ্গে আমার যথেষ্ট আলাপ হয়। মিস্টার সিং প্রাচীন সম্ভ্রান্ত বংশের সন্তান। তাদের আদি বাসভূমি পাঞ্জাবে নয়, রাজপুতানার কোটা রাজ্যে 3 পুরুষ পূর্বে তার পিতামহ রাজকার্য উপলক্ষে এসে পাঞ্জাবে বাস করতেন। সেই থেকেই তারা দেশ ছাড়া। সন্ধ্যার পরে তার বৈঠকখানায় গিয়ে বসতাম এবং দেয়ালে টাঙানো পুরানো আমলের বর্ম, কুঠার, পতাকা, বল্লম প্রভৃতি রাজপুতের যুদ্ধাস্ত্র সম্বন্ধে নানা ইতিহাস ও আলোচনা শুনতে বড় ভালো লাগত। রাজপুতানার, বিশেষ করে কোটা রাজ্যের ইতিহাস সম্বন্ধে মিস্টার সিংয়ের জ্ঞান খুবই গভীর। কিন্তু এ সকল কথা নয়, আমি একটা আশ্চর্য ঘটনা বলবো। মিস্টার বিনায়ক দত্ত সিংয়ের মতো সম্ভ্রান্ত ও শিক্ষিত লোকের মুখে না শুনলে আমিও এ কাহিনী হেসে উড়িয়ে দিতাম। একদিন শীতকালে সন্ধ্যার পরে আমি মিস্টার সিংয়ের বৈঠকখানায় বসেছি। ভীষণ শীত সেদিন। দুপেয়ালা গরম চা পানের পর তাওয়ার তামাক টানছি। মিস্টার সিং ধূমপানে অভ্যস্ত নন। হঠাৎ কি মনে করে জানি নে, আমি তাকে বললাম, মিস্টার সিং, আপনি অপদেবতায় বিশ্বাস করেন? মিস্টার সিং একটু চিন্তা করে বললেন, হ্যাঁ, করি। দেখেছেন ভূতট্রুত? মিস্টার সিং গম্ভীর সুরে বললেন, না, এ আমার কথা নয়, আমার ছোট ঠাকুরদার জীবনের ঘটনা।
যদি এ ঘটনা না ঘটতো আমাদের বংশে, তবে আজও আমরা কোটা রাজ্যে মস্ত বড় খানদানি তালুকদার হয়ে থাকতে পারতাম। লাহোর এসে চাকরি করতে হতো না। সে বড় আশ্চর্য ঘটনা। আমি বললাম, কিরকম? শুনুন তবে। আমার ছোট ঠাকুরদা আমার পিতামহের আপন ভাই নন, বইমাত্র ভাই। তিনি মস্ত বড় শৌখিন মানুষ ছিলেন, আর ছিলেন খুব সুপুরুষ। আমি বিনায়ক দত্ত সিংয়ের দীর্ঘ গৌরবর্ণ বলিষ্ঠ দেহের দিকে চেয়ে সে কথা অবিশ্বাস করতে পারলাম না। তারপর তিনি বলে যেতে লাগলেন, আমি যখন তাকে দেখেছি তখন আমার বয়স খুব কম, কিন্তু তিনি তখন বদ্ধ উন্মাদ, একদম। কেন তিনি উন্মাদ হলেন? কেন তিনি উন্মাদ হলেন সেই ইতিহাসের মূলেই এই গল্প। তিনি উন্মাদ হওয়াতে কোটা রাজদরবারের আইন অনুসারে তার ভাগের সমস্ত সম্পত্তি আমাদের হাত ছাড়া। সে কথা যাকে, আসল গল্পটা বলি। বিনায়ক দত্ত সিং তার অনবদ্য উর্দুতে গল্পটা বলতে লাগলেন। মধ্যে মধ্যে আমি তাকে নানা প্রশ্ন করছিলাম। সেসব বাদ দিয়ে শুধু গল্পটাই আমার নিজের ভাষায় প্রকাশ করলাম। আমাদের গ্রাম থেকে কিছু দূরে কোটা দরবারের একটা সৈন্যদের আড্ডা ছিল। আমার ঠাকুর দাদা সেই সৈন্যদের আড্ডায় মাঝে মাঝে যেতেন, মদ খেয়ে স্ফূর্তি করতেন। তার দু একজন বন্ধু সেখানে ছিল, তাদের সঙ্গে নেশাতেই সেখানে যাওয়া। একবার জ্যোৎস্না রাত্রে তিনি আর তার দুই বন্ধু খেয়ালের মাথায় বড়ি নদীতে স্নান করতে যাবেন বলে ঘোড়ায় করে বেরুলেন। বড়ি নদী মরুভূমির মধ্যে দিয়ে 3 শাখায় ভাগ হয়ে সাবলীল গতিতে বয়ে গিয়েছে। সে সময়ের কথা বলা হচ্ছে, তখন এই ত্রিস্রোতা নদীর প্রথম ধারাটিতে আদিও জল ছিল না। মাঝের শাখাটিতেই হাঁটুখানিক জল, তারপর মাইলটাক বিস্তৃত চওড়া, তার উপরে আসল ধারা, অনেকখানি জল তাতে। যাবার পথে একজন বন্ধুর কি খেয়াল হলো, তিনি প্রথম ধারার বালির উপরে ঘোড়া থেকে নেমে চিৎপাত হয়ে শুয়ে পড়লেন, আর কিছুতেই উঠতে চাইছিলেন না। বাকি বন্ধুটি আর আমার ঠাকুরদার অগত্যা তাকে সেখানেই বালুসজ্জার সাইতো ফেলে চললেন এগিয়ে। বলা বাহুল্য, 3 জনের মধ্যে কেউই ঠিক প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন না। আমার ঠাকুর দাদা বড় ধারা অর্থাৎ আসল বড়ি নদীর কাছে এসে পেছন ফিরে চেয়ে দেখলেন তার বন্ধুটি ঘোড়া থামিয়ে বালির চড়াই পশ্চিম দিকে ভীত বিস্মিত হয়ে দৃষ্টিতে চেয়ে আছেন। ঠাকুর দাদা বললেন, ওদিকে কি দেখছো যে? বন্ধু মুখে কিছু না বলে সেদিকে আঙুল দিয়ে দেখালে, আর ইঙ্গিতে ঠাকুর দাদাকে চুপ করে থাকতে বললে। ঠাকুরদা চেয়ে দেখলেন বালুর চড়ার ঠিক মাঝখানে অস্পষ্ট ধরনের কতকগুলি মনুষ্য মূর্তি
চক্রাকারে ঘুরছে। কিছুক্ষণ চেয়ে দেখে মনে হলো ওরা যেই হোক হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নৃত্য করছে। সে নির্জন স্থানে রাত্রিকালে কাদের এমন আমোদ লেগেছে যে লোক চলাচলের অন্তরালে নৃত্য করতে যাবে বুঝতে না পেরে তারা দুজনেই অবাক হয়ে রইলেন। কাছে কেউ না গেলেন সে কথা আমি বলতে পারবো না, কারণ শুনিনি। হয়তো এদের মত্ত অবস্থায় সব দৃশ্যটার জন্য দায়ী। এই ভেবে তারাও কাউকে কথাটা বলেননি সেই সময়। এরপরে আরো বছর 3 কেটে গেল। ত্রিস্ততা নদীর প্রধান স্রোতাধারার তিনি মাইল উত্তরের মরুভূমির মধ্যে একটা বড় লবণাক্ত জলের হ্রদ আছে। এর নাম নাহারানিপাট, অর্থাৎ ব্যাঘ্র হ্রদ। এই হ্রদে দূরে দূরে একে প্রায় চারিদিক থেকে বেষ্টন করে পাহাড় শ্রেণী। এই পাহাড় শ্রেণী কোথাও 1000 ফুট উঁচু, কোথাও তার চেয়ে বেশি উঁচু। হ্রদ ও পাহাড় থেকে খনিজ লবণ পাওয়া যায় বলে কোটা দরবার থেকে মাঝে মাঝে এর ইজারা দেওয়ার ব্যবস্থা হতো। আমার ঠাকুর দাদা পূর্বোক্ত ঘটনার প্রায় 3 বছর পরে একদিন এই হ্রদের জলে বালিহাঁস শিকার করতে যাবেন ঠিক করলেন। গভীর রাত্রে বালিহাঁসের হ্রদে জলে দলে দলে চড়ে বেড়ায় এ কথা তিনি শুনেছিলেন। একটা ঘাসের লতা পাতার ছোট্ট ঝুপড়ি বেঁধে তিনি তার মধ্যে লুকিয়ে থাকবেন দিনমান থেকে, কারণ মানুষ দেখলে হাঁসের দল আর নামবে না। সব ঠিকঠাক হলো, কিন্তু 2-1 বৃদ্ধ লোক নিষেধ করলে রাত্রিকালে নাহারা হ্রদের ত্রিসীমানাতেও যাওয়া উচিত না। কেন তারা কিছু স্পষ্ট করে বললে না, শুধু বললে জায়গাটা ভালো নয়। বৈজি নামে একজন বৃদ্ধ ভিল আমাদের প্রজা ছিল। সে বললে, কোটা দরবারের নিমক মহালের ইজারাদার এক বেনিয়ার সে চাকর ছিল তার যৌবন বয়সে। উক্ত বেনিয়ার লবণের গুদাম আর আড়ত ছিল নাহারা হ্রদের পার থেকে মাইল খানেক দূরে পাহাড়ের কোলে। সে সময় সে দেখেছে হ্রদের ওপর আকাশ হঠাৎ গভীর রাত্রে যেন আলোয় আলোকিত হয়ে উঠল। কেমন যেন অদ্ভুত শব্দ হচ্ছে হ্রদের জলে। মোটের ওপর রাত্রে হ্রদের ধারে কেউ যায় না। অনেকদিন থেকেই স্থানীয় লোকেদের মধ্যে এই ভয় রয়েছে। একবার এক মেষ পালক রাত্রিকালে হ্রদের ধারে কাটিয়েছিল। সকালবেলা তাকে সম্পূর্ণ উন্মাদ অবস্থায় নিমকের গুদামের কাছে পায়চারি করতে দেখা যায়। আমার ঠাকুর দাদা এসব গাল গল্প শুনবার লোক ছিলেন না। তিনি বুঝতেন স্ফূর্তি, শিকার, হল্লা, হইচই। লোকটাও ছিলেন দুঃসাহসী এবং একগুঁয়ে ধরনের। তিনি যাবেনই ঠিক করলেন। বৃদ্ধ ভিল তাকে বললে, হুজুর, হাঁসের দল যদি জলে নামে
তবে সে রাত্রে কোনো ভয় নেই জানবেন। ঠাকুর দাদা জিজ্ঞেস করলেন, কিসের ভয়? বাঘের? তার চেয়েও ভয়ানক কোনো জানোয়ার হতে পারে, কি জানি হুজুর, আমার শোনা কথা মাত্র, ঠিক বলতে পারি নে। তুই সঙ্গে থাক না, বকশিস দেব। মাফ করবেন হুজুর, 100 রুপয়া দিলেও রাত কাটাবে কেনাহারা নিপটের ধারে। প্রাণের ভয় নেই, আমার ভিদ, বাঘের ভয় রাখি না। এই হাতে তীর দিয়ে কত বাঘ মেরেছি, কিন্তু হুজুর, বাঘের চেয়েও ভয়ানক কোনো জীব কি এই দুনিয়ায় নেই? আমার ঠাকুর দাদা নাহারা হ্রদ ভালো জানতেন না। ঠিক আমাদের অঞ্চলে হ্রদটা নয়, আমাদের গ্রাম থেকে 40 মাইল দূরে। তখনই তিনি ভিলদের গ্রাম থেকে রওনা হয়ে 7-8 মাইল হেঁটে পাহাড় ডিঙিয়ে সমতল ভূমিতে নামলেন। দূরে মস্ত বড় হ্রদটার লবণাক্ত জলরাশি প্রখর সূর্যতাপে চকচক করছে। জনপ্রাণী নেই কোনো দিকে, বেলা তখনও অনেকখানি আছে। এমন সময় ঠাকুর দাদা হ্রদের ধারে পৌঁছে গেলেন এবং নলখাগড়া ও শুকনা দিয়ে সামান্য কিছু আবরণ মতো তৈরি করে নিলেন জলের ধারে, যার আড়ালে তিনি বন্দুক নিয়ে লুকিয়ে থাকতে পারবেন। হাঁসের দল তাকে যেন না টের পায়। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল। রাঙা রোদ দূরের পাহাড়ের গা থেকে মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ। সুন্দর চাঁদ উঠল পূবের পাহাড় ডিঙিয়ে। কৃষ্ণপক্ষের আধার রাত্রি। একদল সবুজ বরটিয়া জলের ধারে নেমে আবার উড়ে গেল। নির্জন নিস্তব্ধ মরুভূমি আর হ্রদ। 2 দণ্ড পরে জ্যোৎস্না ফুটে উঠল হৃদের বুকে। ধবধবে জ্যোৎস্না, কৃষ্ণা দ্বিতীয়ার 2 দিন মাত্র আগে হেমন্ত পূর্ণিমা চলে গিয়েছে। যত রাত বাড়ে তত শীত নামে। শীতের মুখে বালি হাঁস আসবার সময়, কিন্তু কই একটাও হাঁসও আজ নামছে না কেন? বৃদ্ধ ভিলের কথা মনে পড়ল ঠাকুরদার। হাঁসের দল যদি নামে তবে সে রাত্রি বিপদহীন বলে জানবেন। যদি না নামে তবে কিসের বিপদ? বাঘ জল খেতে আসে পাহাড় থেকে। রাত্রি ক্রমে আরো গভীর হলো। অপূর্ব জ্যোৎস্নার লোক হ্রদের জল, মরুভূমির নোনা বালি রহস্যময় হয়ে উঠেছে। কোনো শব্দ নেই কোনো দিকে। ঠাকুরদা যথেষ্ট দুঃসাহসী হলেও তার যেন গা ছমছম করে উঠল জ্যোৎস্নার সে ছন্ন ছাড়া অপার্থিব রূপে। তিনি চামড়ার বোতল বের করে কিছু আরক সেবন করলেন। হঠাৎ হ্রদের তীরে পশ্চিমাংশে চেয়ে দেখে তার মন আনন্দে দুলে উঠল। জ্যোৎস্নালোকেও আকাশের নিচে একদল বালি হাঁস নামছে। জ্যোৎস্না পড়ে তাদের সাদা দুধের মতো পাখাগুলো কি অদ্ভুত দেখাচ্ছে। দেখতে দেখতে তারা নেমে এসে হ্রদের ধারে বালির চরে বসল। জায়গাটা ঠাকুরদাদা ঝুপড়ি থেকে 200 গজের মধ্যে কিংবা তার চেয়ে কিছু বেশি। এত দূর থেকে বন্দুকের পাল্লা পাবে না, বিশেষ এই জ্যোৎস্না রাতে। ঠাকুরদাদা ভাবলেন, দেখি ওরা কাছে আসে কিনা বা আরো হাঁসের দল নামে কিনা। শিকারীর পক্ষে ধৈর্যের মতো গুণ আর কিছু নেই। এক দৃষ্টে হাঁসগুলোকে লক্ষ্য করাই ভালো। কিন্তু পরক্ষণে ঠাকুরদাদা বিস্ময়ে নিজের চোখ বারবার মুছলেন। আরো খেয়েছেন বটে, কিন্তু তাতে জ্ঞান হারা হবার বা চোখ অত ভুল দেখার
কি কোনো কারণ এখনই আছে? অতঃপর যা ঘটল তা বিশ্বাস করা না করা আপনার ইচ্ছা মিস্টার ব্যানার্জি, কিন্তু এই গল্প আমি বাবার মুখে অনেকবার শুনেছি, আমাদের বংশের ঘটনা। কাজে আমি আপনাকে মিথ্যে বলছি বানিয়ে অন্তত এইটুকু ভাববেন না। ঠাকুরদাদা দেখলেন সেই হাঁসগুলো সাধারণ হাঁসের মতো নয়, অনেক বড়, অনেক 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 বড় হাঁস। হাঁসের মতো তাদের চলাচলন নয়। তারপরেই মনে হলো সেগুলো হাঁসই নয়, আদপে সেগুলো মানুষের মতো চেহারা বিশিষ্ট। বেচারে ঠাকুরদাদা আবার চোখ মুছলেন, আবার ওইটুকু খেয়েই আজ আবার কি একই দশা। পরক্ষণেই সেই জীবগুলি জলে নামল এবং হাঁসের মতো সাঁতার দিয়ে তিনি যেখানে লুকিয়ে আছেন তার কাছাকাছি জলে এসে গেল। কৃষ্ণা দ্বিতীয়বার পরিপূর্ণ জ্যোৎস্নাতে বিস্মিত, ভীতচকিত, দুঃসাহসী আরক সেবনকারী ঠাকুরদাদা দেখলেন তারা সত্যি হাঁস নয়, একদল অত্যন্ত সুন্দরী মেয়ে। শুভ্র তাদের বেশ, জ্যোৎস্না পড়ে চিকচিক করছে। তাদের হাসি, মুখশ্রী সবই একটি অদ্ভুত ধরনের সুন্দর। কতক্ষণ ধরে তারা নিজেদের মধ্যে খেলা করলে চলে, রাজহংসের মতো সুঠাম ধরনের। নিঃশব্দে সুন্দর ভঙ্গিতে হ্রদের বুকে সাঁতার দিতে লাগলো। তারপর কতক্ষণ পরে তা ঠাকুরদার আন্দাজ ছিল না, কারণ তখন ঠাকুরদা সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছেন। ওরা সবাই জল থেকে উঠল এবং অল্প পরেই জ্যোৎস্না ভরা আকাশ দিয়ে ভেসে হাঁসের মতোই শুভ্র পাখা নেড়ে অদৃশ্য হয়ে গেল। হ্রদের তীরে বাতাস তখনও তাদের অপূর্ব দেহগন্ধে ভরপুর। আমার ঠাকুরদাদা নিজের গায়ে চিমটি কেটে দেখলেন তিনি জেগে আছেন কিনা। তখন তার নেশা ছুটে গিয়েছে। একটু পরে ফর্সা হয়ে জ্যোৎস্না মিলিয়ে এলো। তিনি উদ্ভ্রান্ত মস্তিষ্কে হ্রদের পার থেকে হেঁটে চলে এলেন পাহাড়ের কোলে। সেখান থেকে পৌঁছালেন ভিলদের গ্রামে। বৃদ্ধ ভিল বৈজি তাকে বললে, হুজুর, হাঁস নেমেছিল কাল। ঠাকুরদাদা মিথ্যে কথা বললেন। হাঁস নেমেছিল, কিন্তু একটাও মারতে পারিনি। কেন মিথ্যে বললেন শুনুন। কি এক দুর্বার মোহ তাকে টানতে লাগলো। দুপুরের পর থেকেই আবার তাকে যেতে হবে নাহারা হ্রদের তীরে রাত্রিকালে। বৈজিককে সত্য কথা বললে পাছে সে বাধা দেয়, কিন্তু সে রাত্রে বুনো বালি হাঁসের দল নামল জলের হ্রদে। আসল হাঁসের দল। পরপর কয়েক রাত্রি শুধু বন্য হংসের দল নামে খেলা করে। আমার ঠাকুরদাদা ঝুপড়ির মধ্যে শুয়ে চেয়ে থাকেন। বন্দুকের গুলি করতে তার মন সরে না। তারপর একদিন শেষ রাত্রের জ্যোৎস্নায় বন্য হংসের বদলে নামল সেই অদ্ভুত জীবের দল। এদিন তারা আরো কাছে এলো, বন্য রাজহংসের মতো সাঁতার দিয়ে বেড়াল জলজ ঘাসের বনের পাশে পাশে।
তাদের অপূর্ব সুন্দরী মুখশ্রী জ্যোৎস্নালোকে ঠাকুরদাদার মুগ্ধ দৃষ্টির সম্মুখে কতবার পড়ল। রাত ভোর হবার বেশি দেরি নেই, কিন্তু তখনও জ্যোৎস্না আছে। আমার ঠাকুরদাদা কি ভেবে আরকের নেশায় কিংবা ভালো অবস্থায় জানিনি ঝুপড়ি থেকে ছুটে জল ধারে চললেন। বোধহয় ওদের কাউকে ধরতে গেলেন। অমনি ত্রস্ত বন্য হংসের মতো সেই অলৌকিক জীবের দল তাড়াতাড়ি সাঁতরে কে কোথায় দূরে চলে গেল, এবং পরক্ষণে সেই রাত্রে বিলীয়মান চন্দ্রলোক তাদের লঘু দেহ ভাসিয়ে আকাশপথে অদৃশ্য হল। পরদিন দুপুরবেলায় আমার ঠাকুর দাদাকে উন্মাদ অবস্থায় হ্রদের ধারে বালির চড়াই লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াতে জনৈক জেলে তাকে ফিল্দের গ্রামে পৌঁছে দেয়। বৃদ্ধ ভেজি ঘাড় নেড়ে বললে, আমি বলেছিলাম হাঁসের দল যেদিন না নামে সেদিন বড় ভয়। ঠাকুর দাদা মাঝে মাঝে ভালো হতেন, আবার উন্মাদ হয়ে যেতেন। ভালো অবস্থায় বাড়িতে গল্প করেছিলেন, একবার নয় অনেকবার। মৃত্যুর 10 বছর আগে তাকে মোটেই ভালো অবস্থায় আসেনি। বৃদ্ধ উন্মাদ অবস্থায় মৃত্যু ঘটে। বিনয় দত্ত সিং গল্প শেষ করলেন। আমি বললাম, খুব অদ্ভুত ঘটনা। তবে মিস্টার সিং বললেন, তবে বিংশ শতাব্দীতে বিশ্বাস করা শক্ত, সে আমিও জানি। আমাদের দেশেও সকলে বিশ্বাস করে না। এ আজ 50 বছর আগেকার ঘটনা বলছি। কেউ বলে ঠাকুরদাদা অতিরিক্ত আরক সেবনের ফলে ওইসব চোখের ভুল দেখা। বন্য হংসকে ভেবেছেন আকাশপরী। আবার কেউ বলে না, আকাশপরী দেখলে লোকে পাগল হয়। সেই বৃদ্ধ ভিল ভৈজি সেই কথাই বলতো। কি করে বলবো কোনটা সত্যি ঘটনা কোনটা মিথ্যে? তখন আমার জন্মই হয়নি। তো বন্ধুরা, আজকের এই অলৌকিক ঘটনাটি এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের কোনো গল্পে। নমস্কার।